দর্শক দেখুন, এসআইআর যেটা চলছে 21 তারিখের মধ্যে পুরো স্ক্রুটনি শেষ করার কথা ছিল, কিন্তু যা সব দেখতে পাওয়া যাচ্ছে তো এটা তো মনে হচ্ছে শেষ হবে না। আর যদি শেষ না হয় এই সময়ের মধ্যে, তাহলে 28 তারিখে কি করে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে, এটা একটা প্রশ্ন তৈরি হয়েছে। 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাটা মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আবার যদি 28 তারিখে প্রকাশ না হয় তাহলে কবে হবে, কবে তালিকা প্রকাশ হবে, কবে ভোট ঘোষণা হবে? আবার ভোট ঘোষণা বেশি দেরি করলে ওদিকে তো সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে। হয়তো এটা শুনলে আপনারা বলবেন হলে তো ভালোই হবে, তো কি হবে এখন কিছুই বোঝা যাচ্ছে না। মানে ভোটটা যে কিভাবে হবে, এই তালিকা প্রকাশ নিয়ে যা সব দেখতে পাচ্ছি। দর্শক ফিগারগুলো আগে দেখুন। এই যে সব চলছে স্ক্রুটনি ভেরিফাই যে ব্যাপারটা, এখানে অযোগ্য হিসেবে মানে নথি দেওয়ার পরে অযোগ্য হিসাবে ধরা গেছে 4,44,700 এই 970, 4,44,970 ডকুমেন্ট জমা দেওয়ার পরে অযোগ্য হিসেবে। সংখ্যাটা 4 লক্ষ 4.5 লক্ষ, কিন্তু এটাও ভাববার কারা এরা। এই যে শাসক বলে না, কোথায় রোহিঙ্গা পেলে, কোথায় কটা বাংলাদেশি পেলে, বলে না, দেখাও। আমি বুঝি না তারা কেন এই কথাগুলো এতটা জোর দিয়ে বলেন। আর অন্যরা যারা আছেন বিরোধী পার্টি, তাদেরও ভালো করে বোঝানো উচিত যে কোথায় পেলে এটা কি। যারা নথি জমা করেছেন সেটা মানে কমিশন যেভাবে মানে বলেছে তার মধ্যে পড়ছে না, তাহলে এরা কারা, কি নথি জমা করেছেন? তার মানে এরা কারা, কোথাকার? এদের মধ্যে যে সব রোহিঙ্গা বাংলাদেশি নেই সেটাই বা কী করে বলছেন? তারপরে তো কত লোককে তো বাংলাদেশ বর্ডার দিয়ে তো চলে যেতে দেখলাম, তো তারা কারা? একটা দেখাও বলে দেখছেন না, তৃণমূলের লোকেরা খুব চিৎকার করে বলেন। তো দেখুন না, নথি জমা করার পরে 4,44,970, আর ওনারা বলছেন একটাও পেয়েছো, তো এটাই তো, এখানেই তো 4 লক্ষ 4.5 লক্ষ দেখতে পাচ্ছি। মানে যেভাবে এসআইআরটা হচ্ছে এখনও পর্যন্ত, তাতেই এটা পুরোপুরি হলে কোথায় দাঁড়াবে। আচ্ছা দেখুন দর্শক, আরও কী সব ফিগার যেগুলো এসেছে। ডিএমদের কাছে নথি পেন্ডিং আছে এখনও 4,66,000। আচ্ছা, শেষে দাঁড়িটা জুড়ে গেছে 4,66,323। ওকে, আচ্ছা, রিভেরিফিকেশন মানে কমিশনকে আমি দেখছি দর্শক, যেটা আমরা অনেকটাই হতাশ হয়ে পড়ছিলাম, কমিশনকে কিন্তু এখন আমরা কোথাও বুঝছি যে কমিশন কিন্তু ঠিকভাবেই এগোচ্ছে। এবং আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে আপনারা অনেকে বলছিলেন যে এখন কেন অ্যাকশনটা নিচ্ছে, কেন আগে নিল না, আগে নিলে তো ভালো হতো, এখন এসআইআরটা হয়ে যাওয়ার পরে এফআইআর সাসপেনশন এটা করে কী লাভ, আপনারা অনেকে বলছেন না। আসলে আপনারা অনেকেই ভাবছেন যে কাজ মনে হয় সব সম্পন্ন হয়ে গেছে। আমি ব্যাখ্যাটা দিয়েছি যে কাজ যেটা হয়েছে সেটা ফিল্ডের কাজটা হয়েছে, ফিল্ড ওয়ার্কটা হয়েছে, কিন্তু এখন যেটা চলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন বাছাই পর্ব চলছে, ফলে ফিল্ডের কাজটা করিয়ে নেওয়ার পরে কমিশন কিন্তু অ্যাকশান মোডে আছে। কমিশন শুরু থেকে অ্যাকশান নেয়নি, কারণ এখানকার শাসক যেভাবে সব কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, বিশেষ করে এই যারা ইআরও আছেন তাদের সব সংগঠনকেও যেভাবে নামিয়ে দেওয়া হচ্ছিল কার্যত, তো ওই সময় যদি কড়া অ্যাকশান নিত কমিশন, কে জানে পুরো এসআইআর পর্বটাই হয়তো ওখান থেকেই গুলিয়ে যেত, হয়তো শুরুটাই করা যেত না, অফিসাররা সব বেঁকে করতেন না, তখন তো এসআইআর পর্বটাই হতো না। আর এসআইআর যদি শুরুটা না করা যেত, তাহলে একটা সময় পরে যখন দেখা যেত যে কিছুতেই এই সময়ের মধ্যে এসআইআর পর্ব সম্পন্ন হবে না, তখন দেখতেন এখানকার শাসকই সুপ্রিম কোর্টে গিয়ে বলতো আমাদের কি দোষ, কর্মীদের এরকম সমস্যা, তাদের বিরুদ্ধে কমিশন একতরফা এসব করছে সাসপেনশন, তো আমরা কি করব, আমরা তো অফিসার দিয়েছি, সুতরাং হলো না, আমরা কি করব? তা বলে কি সাংবিধানিক সংকটে যাবে? হুজুর, এসআইআর এখন তো হয়নি, তাহলে পুরনো তালিকাতেই ভোটটা করানো হোক, এসআইআর নিশ্চয়ই হবে, ভোটের পর হবে বলে দেখবেন সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে চলে আসতো। সুপ্রিম কোর্ট হয়তো দিয়ে দিত, যে কারণ কেউই তো সাংবিধানিক সংকট চাইবে না, তখন বলা হতো ঠিক আছে আগে তালিকাতেই ভোটটা করিয়ে নেওয়া হোক, তারপর এসআইআরটা হবে, কি আর করার আছে, যখন হলো না।
কমিশন কি হয়তো আরও দাগতো, আপনারাই করাতে পারেননি হেনা তেনা। তো কমিশন হয়তো এখন আজকের দিনে দাঁড়িয়ে খুব মনে হচ্ছে যে তারা কৌশল নিয়েছিল যে ফিল্ডের কাজটা করিয়ে নিই, তারপর তো হাতের মুঠোয় তো সব কিছু চলে আসবে, তখন তো যাচাই বাছাই করবো। তো এখন যাচাই বাছাই পর্বটা হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে ভ্যালিড। এখানে খুব কড়া এবং এই সময় অ্যাকশনটা নিয়েছে কমিশন কয়েকটা, যাতে করে বাকিরা ঠিকমতো কাজটা করেন। তো এখন দর্শক যেটা এসছে যে ভেরিফিকেশন তো হয়েছে, কিন্তু মাইক্রো অবজারভাররা, মানে যারা মাইক্রো অবজারভার যারা আছেন, তারা রিভেরিফিকেশন করার জন্য EROদের কাছে আরও প্রায় 30 লক্ষ পাঠিয়েছেন, যেগুলোকে রিভেরিফাই করুন। যে তালিকা দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, যেসব ডকুমেন্ট লাগবে বা যে ডকুমেন্ট দেখানোর যে তালিকা, সেখান থেকে বলা হয়েছিল যে অন্তত একটা ডকুমেন্ট এখান থেকে দেখাতে হবে। তো এটা তো হয়নি, প্রশ্ন রয়েছে। চেক করুন, ফের চেক করুন। কমিশন যে তালিকা দিয়েছিল ডকুমেন্ট দেখানোর বা যেভাবে ভেরিফাই করতে হয়, সবটাই যে ডকুমেন্টের ব্যাপার আছে তা না, অনেকের যেমন আরও অনেক সব অসঙ্গতি আছে, সেগুলো চেক করার ব্যাপারে আর কি। মানে মোদ্দা কথা, অবজারভার যারা আছেন তাদের কথা ওই হিয়ারিং টেবিলে ঠিক করে শোনাও হচ্ছিল না, কারণ এখানকার শাসক বলে দিয়েছিলেন না EROরাই শেষ কথা, কেন মাইক্রো অবজারভার। ফলে তখন তারা অনেকটা অবজ্ঞা করেছেন। এখন তো যারা মাইক্রো অবজারভার আছেন তারা তো সব চলে এসছেন উপরে, স্পেশাল অবজারভারদের সঙ্গে একসঙ্গে কাজ করছেন। তো এখন তারা হিয়ারিং টেবিলে নেই, তো উপরে এসেছেন, এবার তারা তাদের মধ্যে করে বলতে পারছেন, কইতে পারছেন চেকিংয়ের ক্ষেত্রে। তো যেটা বলা হচ্ছে যে 30 লক্ষ প্রায় নতুন করে রিভেরিফিকেশন করার জন্য পাঠানো হয়েছে। ফলে এখান থেকেও অনেক কিছু বাদ যাবে, এটা মনে করা হচ্ছে যখন রিভেরিফিকেশন করার কথা বলেছে। আর একটা পরের যে পয়েন্টটা দর্শক, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। EROদের কাছে এখনও নাকি প্রায় 20 লক্ষ ভোটারের নথি আছে, যেটা নিয়ে তারা এখনও কোনো সিদ্ধান্তই নিতে পারেননি যে ইয়েস করব না নো করব। এটাও 20 লক্ষ, এত কাজ বাকি। কিন্তু এখানে দর্শক একটা প্রশ্ন, যে কেন এরকম পেন্ডিং অবস্থায় রয়েছে? মানে সত্যি কি কাজের চাপে পেন্ডিং, নাকি সিদ্ধান্ত নিতে পারছেন না, চাপটা অন্য জায়গা থেকে আছে? কারণ আমরা শুনছি শাসকের যারা আছেন তারা পরিষ্কার বলছেন কারো নাম বাদ দেওয়া যাবে না, শাসক বলছে না। ফলে যদি এইরকম চাপ থাকে EROদের উপরে যে কারো নাম কিন্তু বাদ দেওয়া যাবে না, আমরাই তো ক্ষমতায় আসবো, সুতরাং মানে ভয় দেখানো আর কি, তাহলে আপনাদেরকে দেখে নেবো যদি বাদ দিয়েছেন। তো ফলে সেই কারণে পেন্ডিং, না সত্যিই কাজের চাপে পেন্ডিং, কে জানে। আমার তো মনে হয় EROরা তারাও বেশ ফেঁসে গেছেন, কোন দিকে যাবেন। কমিশন এদিকে বলছে ঠিকঠাক কাজ না করলে সাসপেন্ড করে দেবো, প্রয়োজন হলে FIRও হবে। আবার এদিকে এখানকার শাসক বলছে যে বাদ দিলে তোমার দেখে নেব। জাতাকলে পড়ে গেছেন হয়তো EROরা। তবুও তাদের যেটা উচিত নিয়ম মেনে কাজটা করা। এখানকার শাসক ভয় দেখাবে, কিন্তু কমিশন তো নিয়মে বলছে না, নিয়মে তো আপনাদেরকে কাজ করতেই হবে। এখানকার শাসক ভয় দেখাবে, শাসক ভয় দেখিয়ে কিছু করলে তারও রাস্তা আছে মোকাবিলা করার, কিন্তু যদি নিয়মের বাইরে গিয়ে কিছু করে থাকেন তখন কিন্তু রাস্তা থাকবে না। ফলে কমিশনের দিকটাতেই বেশি নজর তাদেরকে রাখতে হবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, এত লক্ষ্য এখনও নাকি সিদ্ধান্তহীনতায় রয়েছে বিষয়টা। এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন নাকি চাপে করে উঠতে পারেননি, পরে করবেন কে জানে। তো যাই হোক, সংখ্যাটা কিন্তু অনেকটা। কী করে হবে? আজকে তো হয়ে গেল 19-20 হয়েই গেল, আর কই 21 তারিখের মধ্যে তো স্ক্রুটিনি সম্পন্ন করতে বলা হয়েছে। ফলে কী করে হবে এই সময়ের মধ্যে? সেই জন্যই বলছি যে 28 তারিখে কী করে তালিকা প্রকাশ পাবে। আর একটা যেটা আগেও বলা হয়েছে, ফিগারটা তখন একটু কম ছিল, এখন 7-এ ঠেকেছে, যে হিয়ারিংয়ে আসেনি এরা। আমি এটাও বলবো, যারা বলছিলেন না যে কোথায় রোহিঙ্গা কোথায়, অবৈধ বাংলাদেশি কোথায়, আচ্ছা এই যে 7 লক্ষ লোক আসেনি, এরা কারা? এখানে 7 লক্ষ আসেননি, আর ওখানে 4,44,970 বাদ, নথি এসেও বাদ, নথি দিয়েও সেটা বাদ, অযোগ্য হিসেবে ধরা পড়েছে। তো তার এখানেই তো দুটো মিলিয়ে তো হয়ে গেলে কত, 7 আর 4 11, 12, 11.5 লক্ষ শুধু এখানেই। মানে একটা অংশকে খুঁজে পাওয়া যায়নি, মানে আসেননি, আর একটা হচ্ছে এসেও তথ্য ডকুমেন্ট যেটা নথি সেগুলো ঠিকঠাক না, বৈধ না। এরা কারা? এরপরেও বলবেন কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, এরপরেও বলবেন। তারপর তো এদিকে 50 লাখ, মানে 30 লাখ নতুন করে ভেরিফিকেশন, আর 20 লাখ এখনও পেন্ডিং, মানে এদিকে 50 লাখ। এখান থেকে আবার ঠিকঠাক মানে হলে সব কিছু দেখা, নথি সব চেক করা হলে আবার এখান থেকে কত বেরিয়ে আসে। ফলে দর্শক, বাদের সংখ্যা যথেষ্টই এগোচ্ছে, আর কমিশনের কাজটা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি বেশ ভালোই করছে আর কি।
তবে এখানে একেবারে নিখুঁত এসআইআর হবে সেটা আশা করবেন না, তবুও যতটা হয় সেটাই মানে মন্দের ভালো, সেটাই ভালো, এটাই বলতে হবে। দেখলেন তো গুজরাটে এসআইআর কমপ্লিট হয়ে ফাইনাল তালিকা প্রকাশ পেয়ে গেল। কী করে পেল? কারণ ওখানকার রাজ্য সরকার এসআইআরের পক্ষে তারা মানে প্রপারলি কোঅপারেট করে গেছে, সেই জন্যে ফার্স্ট গুজরাট তালিকা প্রকাশ পেয়ে গেছে। আর এখানে প্রথম থেকে এসআইআরের বিরুদ্ধে এসআইআর হবে না কী করে এত অল্প সময় হবে? দেখুন গুজরাটে অল্প সময় হয়ে তালিকা প্রকাশ পেয়ে গেছে। সব জায়গাতেই সম্ভব, বিশেষ করে যেমন ধরুন ইউপিতে সংখ্যাটা অনেক বেশি, ভোটারের সংখ্যা অনেক বেশি, অনেক কাজের ব্যাপার আছে, সেখানে আমি যদি বা ধরি সময় লাগতে পারে। কিন্তু এখানে গুজরাট যদি করে, গুজরাটে যদিও এখানের থেকে ভোটার একটু কম, কিন্তু তবু এখানে সময়ের মধ্যে না হওয়ার কিছুই ছিল না, করাই যেত যদি সদিচ্ছা থাকতো। সদিচ্ছা নেই, এসআর করবো না, করতে দেবো না। এখন চাপে পড়ে বলা হচ্ছে হ্যাঁ হোক, এখন অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু প্রথম থেকে তো বলা হয়নি। তারপর ইআরওদেরকে একভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই নথি সব নিয়ে অ্যালাউ করে দেবেন, তারা এখন ফেসে গেছেন। এখন নতুন করে ভেরিফিকেশান চেক করা, এখানেও সময় লাগছে। উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ঘেটে ঘ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, পেরে উঠছেন না শেষ পর্যন্ত ঘাঁটাতে, এখন নিজেই ঘেঁটে গেছেন বলে এখন একটু সময় লাগছে। কমিশন বলছে ছাড়বো না, শেষ করে ছাড়বো। সময় এটাও দেখছিলাম যদি সময় লাগে আবার নাকি জাতীয় নির্বাচন কমিশনে অ্যাপিল করা হবে, সময় আরও দেওয়া হোক, 28 তারিখে যদি তালিকা প্রকাশ না করা যায়। তো ফলে দর্শক আমারও কথা মনে হচ্ছে যে 28 তারিখের মধ্যে হবে না, তালিকা প্রকাশ হবে না, সময় লাগবে, মার্চে ঢুকে যাবে। তো মার্চে ঢুকলে এবার তালিকা প্রকাশ, তারপরে দেখুন না তালিকা প্রকাশের পরে আবার কী ধরনের সব চব্য তৈরি হয়। আমি খুব ভাবছি আর কি যে কি হবে ভোটটা, কারণ এই তালিকা প্রকাশের পরে সত্যিই একটা বিরাট হবে। শাসক তো চিন্তায় পড়ে যাচ্ছে না, শাসকের তো এত নাম বাদ গেলে মুশকিল তো। এক তো মাথা আছে যেখানকারই লোক হোক না কেন, তাদের নাম যদি তালিকায় থাকে তাদের দিয়ে ভোটটা করানো যাবে। এবং এখন তো আবার অনেক বলার সুবিধাও হয়েছে, তোমার নামটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, ভোটটা কিন্তু আমাদের দিতে হবে। তো এখন যদি সেই নাম বাদ চলে যায় এটা একটা মুশকিল। আর মৃত যারা, তাদের নাম বাদ গেলেও তো মুশকিল, কারণ এখানে মৃতরাও তো ভোট দিতে আসেন না ভোটের দিনে। তাহলে এই যে একটা সংখ্যা কমছে, এটা কম না। হয়তো পুরোপুরি নিখুঁত এসআইআর আমরা দেখতে পাবো না, সেটা আমরা কোথাও আন্দাজ করেই রাখছি, তবুও তারই মধ্যে যেটা হচ্ছে এটাও কিন্তু কম না। আর কমিশন এখন আবারও বলছি যেভাবে কাজটা করছে ভালোই লাগছে। মাঝখানটা আমরা খানিকটা হতাশ হয়ে পড়ছিলাম, এখন দেখছি ঠিকই তো সব লাগছে। এখনও 50 লাখকে দেখতে বলা হয়, 30 লাখ নতুন করে দেখতে বলা, এবং 20 লাখ তো এখনও পেন্ডিং। সেদিকেও নিশ্চয়ই নজর রেখেছে, স্পেশাল নজর রেখেছে নিশ্চয়ই কমিশন। তো ফলে দর্শক শাসকের কপালে চিন্তার ভাঁজটা মনে হচ্ছে বিরাটভাবে পড়ছে যে কমিশন এইভাবে গলা টেপে দিচ্ছে শেষ মুহূর্তে। ভাবলাম যে ইআরওদেরকে আমাদের মতো করে কাজ করিয়ে নিলাম, ফলে ওটাই ফাইনাল হয়ে যাবে। তো এত আবার দেখা শুরু করছে, আবার রিভেরিফিকেশান 30 লক্ষ। সেই জন্যই দেখবেন হয়তো মমতা ব্যানার্জিরা আরও ক্ষেপে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জি হঠাৎ করে কালকে দেখলাম কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিলেন, চ্যাটে কেন নির্দেশ। কমিশন ব্যাখ্যা দিয়েছে চ্যাটে কোথায় নির্দেশ হলো। আরে কিছু প্রশ্ন যারা কাজ করছেন তাদের যদি কোনো কোয়ারি থাকে তার উত্তর তো চ্যাটেই দিয়ে দিতে হবে। চ্যাটে কেউ জানতে চাইছেন তো দিয়ে দিতে হবে, নাকি সে একটা অর্ডার পাস করবে, দিল্লি থেকে আসবে, তারপর তাৎক্ষণিক কিছু প্রশ্ন তৈরি হলে সেগুলো একটু ভেরিফাই করতে আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো না? কেউ ফোনও করতে পারেন, কেউ চ্যাটেও লিখে দিতে পারেন। সেই জন্যই তো স্পেশাল অবজারভার, তাদেরকে তো একটা ট্রেনিং দেওয়া হয়েছে না, তারাও তো জানেন কী করা উচিত। যেসব প্রশ্ন তৈরি হবে সেগুলোর যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে, সেই জন্যই তো স্পেশাল অবজারভাররা ঘুরছেন। তো তারা তৎক্ষণাৎ ডিরেকশন দেবে না, তখন হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছে, ফোনে বলে দিচ্ছেন, যেমন করে বললে হয়। এর জন্য কি অর্ডার পাস করে সুপ্রিম কোর্ট নাকি বলেছে অর্ডার করতে পারে। অর্ডার তো যেগুলো অর্ডার করা সেগুলো অর্ডার হবে, বাকি যেগুলো কোয়ারি সেগুলো তো কমিশন তার মতো একটা উত্তর দেবে, তো অফিসারদের সঙ্গে তো কথা বলা হবে। আর এবং এটাও দেখলাম দর্শক যে চ্যাটগুলো যেগুলো সামনে আনা হয়েছে, তার মানে অভিষেকদের সঙ্গে কিছু অফিসারের নিশ্চয়ই যোগাযোগ আছে, তারা চ্যাটগুলো দিচ্ছেন, সাপ্লাই করছেন, ওনাদের সঙ্গেই যুক্ত। দোষ হলে কমিশনের, কিছু ভুল হলে কমিশনের, আর নিজেরা কীভাবে লিঙ্ক রেখে কাজ করাচ্ছেন সেগুলোর কোনো ব্যাপার নেই, সেগুলো চেপে যান। কাজ করাচ্ছেন নিজেরা ডিরেকশন দিয়ে, ওরকম অনিয়মে বেনিয়মে। আর ভুল হলেই বলছে কমিশন, নাম কেন বাদ গেল, কমিশন জবাব দাও। আরে বাদ তো কোত্থেকে গেল? ইআরও ওখান থেকেই তো বাদটা গেছে, ওনাদেরকে গিয়ে প্রশ্ন করুন না, জবাব দাও। মঞ্চে তুলে দিয়ে র্যাম্প শো করিয়ে দিচ্ছেন অভিষেকরা। ফলে এইসব ড্রামা না এখন আর মানুষ খাবে বলে আমার মনে হচ্ছে না। পুরো ধরা পড়ে গেছেন ওনারা, পুরো ধরা পড়ে গেছেন।
ফলে এখন নানানভাবে হইচই করে দাগার চেষ্টা হচ্ছে, কিন্তু কমিশন সম্পর্কে এখন আর কিন্তু মানুষ ওইভাবে নিচ্ছেন না। এটাই মানুষ বুঝে গেছেন যে হ্যারাসমেন্টটা হয়েছে সেটা এখানকার শাসকের জন্য, আর বাকি যে কাজটা কমিশন করতে চাইছে এটা নিয়ম মেনেই করতে চাইছে। এখানে বেনিয়মে করার চেষ্টা হচ্ছে, গলানোর চেষ্টা হচ্ছে, সেই জন্য এত হয়রানি, এত ঝামেলা। আর কোথাও এই ঝামেলা হচ্ছেও না। তো দর্শক, যাই হোক, দেখা যাক এখন ইআরওরা কী করবেন। এত সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা এইভাবে সিদ্ধান্ত এখন নিতে পারছেন না কেন কে জানে, কী বা দাঁড়াবে বিষয়টা, আর সত্যি কবে তালিকা প্রকাশ পাবে। আমাদের শেষে একটাই বক্তব্য, তালিকা যদি এখন প্রকাশ না পায়, যদি 1 মাসও পিছিয়ে যায়, আমাদের সাধারণ মানুষ হিসেবে কোনো আপত্তি নেই, পিছিয়ে যাক, আরও 1 মাস পিছিয়ে যাক, সাংবিধানিক সংকট তৈরি হোক, অটোমেটিক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, সেটা আরও ভালো হবে। দেখা যাক, যত পাকামো করবে, যত নড়বে হাতি ততই পাকে পড়বে, যত পাকামো তত পাকে পড়া। দেখা যাক এই পাঁক থেকে কী করে উদ্ধার হয় এই শাসক। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, আপনারা কি চাইছেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।